তো আমরা বাইক্সিয়ালি লোডেড কলাম নিয়ে পড়বো। তো এটা আসলে কি মিন করে, আমরা সবসময় চাই কি লোডটা কলামের সিজি দিয়ে পাস হয় যেন। বাট অনেক সময় এই কন্ডিশনটা আসলে থাকে না, হয়তোবা সেটা ডিজাইনের লিমিটেশন অথবা সিচুয়েশনের উপরে ভিত্তি করে আমাদের লোডটা সিজিতে নাও পড়তে পারে। তো সেক্ষেত্রে সিজিতে যদি না পড়ে, সো কার্ন সেকশনের বাইরে যদি পড়ে যায়, তো কার্ন সেকশন কি সেটা নিয়ে আরেকদিন ডিসকাস করবো। তো মানে কার্নের বাইরে হলে আমাদের ইসেন্ট্রিসিটি কনসিডার করতে হবে, এটা হচ্ছে সোজা কথা। তো সেরকম সিচুয়েশন যদি চলে আসে, সেভাবে একটা কলামের ক্যাপাসিটি কিভাবে অ্যানালাইসিস করব বা সেই কলামটা কিভাবে ডিজাইন করব। তো সেই কারণে আসলে হয় কি, দুইটা অ্যাক্সিসে মোমেন্ট চলে আসে, আমার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এবং ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে দুই দিকে মোমেন্ট চলে আসে। সেই ধরনের কলামকে আমরা আসলে বাইএক্সিয়ালি লোডেড কলামস বলি। এখন এরকম কেস নিয়ে আমরা হচ্ছে দেখি। কর্নার কলাম এটার একটা গুড এক্সাম্পল হতে পারে। তো এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে আমাদের এইখানে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা হচ্ছে কলামের সিজি। সো কলামের সিজি থেকে এক্স অ্যাক্সিস বরাবর ই এক্স ডিস্টেন্সে, অ্যান্ড কলামের সিজি থেকে ওয়াই বরাবর ই ওয়াই পরিমাণ ডিস্টেন্সে লোডটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে কি, এই যে একটা এক্স অ্যাক্সিসের জন্য ইসেন্ট্রিসিটি আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য ইসেন্ট্রিসিটি। সো এর কারণে দুই অ্যাক্সিস আমরা দুইটা মোমেন্ট পাবো। সো আমরা এক্স অ্যাক্সিস যে মোমেন্ট পাবো সেটার নাম দিচ্ছি আমরা এম ইউ এক্স। এটা হচ্ছে লোড ইনটু ডিস্টেন্স জাস্ট। বাট খেয়াল রাখতে হবে, যখন এক্স অ্যাক্সিসে মোমেন্ট নিব ডিস্টেন্স কিন্তু এইটা, কারণ কিন্তু এই যে এখান থেকে কিন্তু লোডটা এখানে আসতেছে। সো দ্যাট মিনস ডিস্টেন্স কিন্তু এক্স এর জন্য এখানে ওয়াই হবে। সেম ভাবে যখন ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্টটা নিব, এম ইউ ওয়াই বলতেছি, এটারটা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। সো পি হচ্ছে আমাদের যে লোডটা নিতে হবে সেটা, আর ই এক্স এই যে এই ডিস্টেন্সটা তখন নিতে হবে। তো এখানে কিছু নোটেশন দেখতে হবে এই ম্যাথ গুলা করার জন্য। সো পিউ তো আমরা জানি আসলে ফ্যাক্টর লোড, মানে আমাদের যে লোডটা দেওয়া থাকবে সেটাকে ফ্যাক্টর করার পর, আর যদি ফ্যাক্টর অলরেডি করে দেওয়া থাকে তাহলে তো আর সমস্যা নাই। ইএক্স ইউআই তো বললাম, এম ইউ এক্স এম ইউ এটা আলোচনা করছি। আর ফাইভ পি এন এক্স কি জিনিস, ফাইভ পি ওয়ান এন ওয়াই কি জিনিস, সেগুলো হচ্ছে রিডিউস নমিনাল লোড ক্যাপাসিটি। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা ম্যাথ করার সময় আরো দেখবো। এন্ড ফাইভ পি এন ও কি, এটা হচ্ছে এটাও রিডিউসড, এটা হচ্ছে ক্রস সেকশনের জন্য কতটুকু লোড ক্যাপাসিটি হচ্ছে। তো যাই হোক, আমাদের এই ম্যাথ গুলা করার জন্য আসলে চারটা প্রসিডিউর আছে। তো আমরা আমাদের সিলেবাসে আপাতত জাস্ট দুইটা প্রসিডিউর কভার করব। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি মেথড, আর সেকেন্ডটা হচ্ছে ব্রেসলার রেসিপ্রোকাল লোড মেথড। সো আমরা যদি ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি মেথডে যাই, তো এখানে বাইএক্সিয়াল ইসেন্ট্রিসিটি, দ্যাট মিনস এখানে যে দুইটা অ্যাক্সিসে ইসেন্ট্রিসিটি আসতেছে, একটা হচ্ছে ই এক্স এন্ড ই ওয়াই, এদেরকে আমরা ফার্স্টে একটা ইকুইভ্যালেন্ট ইউনিএক্সিয়াল ইসেন্ট্রিসিটি দিয়ে রিপ্লেস করে দিব। দ্যাট মিনস এক্স আর ওয়াই তখন কোনো ডিরেকশন থাকবে না, আমরা দুইটার একটা জাস্ট ইকুইভ্যালেন্ট, মানে ওই যে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পরে আসছি না, কাইন্ড অফ এরকম, যে দুইটা ইউজ না করে একটা ইসেন্ট্রিসিটি দিয়ে কাজ করব। এই মেথডের একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা হচ্ছে এদের যে সাইড লেন্থ সাইড রেশিও এল এক্স ওভার এল ওয়াই, এই রেশিওটাকে 0.5 থেকে 2 এর মধ্যে হতে হবে, তাহলে এই মেথডটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। আর এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, রিইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড ইন অল ফোর ফেসেস অফ দ্য কলাম। তো আমরা নর্মালি এটা নিয়ে চিন্তা করা লাগে না, কারণ আসলে সব দিকেই আমরা প্রেফার করি। আহ, মানে এটা আসলে বেটার হয় আমাদের জন্যই, ডিজাইন অন্যান্য ক্ষেত্রে কাজে আসে। তো এরপর আসতেছে আমাদের ব্রেসলার রেসিপ্রোকাল লোড মেথড। এটা আসলে একটা ছোট মেথড বলা যায়, সেটা নিয়ে আমরা লেটার ডিসকাস করব। তো ফার্স্ট ইকুইভ্যালেন্ট ডিসেন্ট্রিসিটি মেথডটা একটা ছোট্ট করে সামারি দিই, কি কি স্টেপ গুলো ফলো করতে হবে। আমি একটু ফাস্ট যাবো এখানে, দেন ম্যাথটাতে আমরা গিয়ে সুন্দর ডিটেলসে বুঝবো। তো সবার আগে আমাদের এম ইউ এক্স এন্ড এম ইউ ওয়াই দুইটা মোমেন্ট বের করব। মোমেন্ট বের করার পর ই এক্স বাই এল এক্স এন্ড ই ওয়াই বাই এল ওয়াই, এই দুইটা টার্ম বের করে চেক দিতে হবে কোনটা বড়। তো আমরা যদি এখানে স্কোয়ার কলাম কনসিডার করি, তাহলে আসলে এই দুটো সমান হয়ে যাচ্ছে, আমাদের প্যারা হয় না। দেন হচ্ছে আমরা একটা দুইটার জন্য একটা দুইটা মোমেন্ট থেকে একটা ইকুইভ্যালেন্ট মোমেন্ট কাইন্ড অফ এটাকে বলা যায়, একটা ফ্যাক্টর মোমেন্ট বের করব।
সো বের করার পর এখানে আমাদের যদি ইএক্স বাই এল এক্স এটা বড় আসে, এটা যদি বড় আসে সেই ক্ষেত্রে আমরা ইউএক্স কে এই ফর্মুলাটা ইউজ করব, ইএক্স প্লাস আলফা ইওয়াই এল এক্স বাই এল ওয়াই। আর যদি এটা বড় না আসে, বাই চান্স ইওয়াই বাই এল ওয়াই ছোট আসে, সেই ক্ষেত্রে নিচে কি লেখা আছে, ইন দ্য অ্যাবভ ইকুয়েশন, জাস্ট এইখানে ডাজ নট স্যাটিসফাই হলে তাহলে এক্স এন্ড ওয়াই ডেফিনিশনটা জাস্ট উল্টায় যাবে। তার মানে জাস্ট এক্স এর জায়গায় যেখানে ওয়াই আছে ওখানে মানে জাস্ট কি করবো, ই এক্স এর জায়গায় জাস্ট ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, এক্স গুলোর জায়গায় ওয়াই, ওয়াই গুলোর জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। আর এখানে কোনো কঠিন কিছু নাই। তো যাই হোক, আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি এন্ড মোমেন্টটা বের করব। বের করার পর এইখানে একটা জিনিস আছে, আলফা, আলফা একটা টার্ম আছে। এই আলফাটা বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। সো কোন ফর্মুলাটা কখন কাজে লাগাবো সেটার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটাকে ফলো করলে আলফার ভ্যালু এটা, আর এই কন্ডিশনটাকে ফলো না করলে আলফার ভ্যালু এটা ইয়ে করবো। সবশেষে আমরা এখানে আলফা বসানোর পর ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি বের করবো, দেন আমরা হচ্ছে কি মোমেন্ট বের করার পর ইন্টারেকশন ডায়াগ্রাম থেকে রো দেখবো। তো এই ছিল মোটামুটি সামারি। তো আমরা ম্যাথ দেখার মাধ্যমে হচ্ছে পুরোটা ডিটেলসে ক্লিয়ার হতে পারবো এখন। তো আমাকে বলতেছে সিলেক্ট এ টাইট কলাম ক্রস সেকশন টু রেজিস্ট ফ্যাক্টর লোডস এন্ড মোমেন্টস। তো আমাকে এখানে লোড যেটা ফ্যাক্টর লোড অবশ্যই বলে দিয়েছে, তো আমাকে আর 1.2 1.6 ওটার মাথা ঘামাতে হবে না। সো 250 কিপস। মোমেন্ট গুলো বলে দিচ্ছে এখানে, এম ইউ এক্স এম ইউআই, তো এফ ওয়াই জানি, এফ সি প্রাইম জানি। তো আমাকে এই ম্যাথটাকে ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি মেথডে করতে হবে। সো টাইট কলাম ক্রস সেকশন, তো আমরা এই ক্ষেত্রে নর্মালি রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার কলাম ইউজ করি। আমরা হচ্ছে এখানে সার্কুলারে, মানে সার্কুলার মানে ঝামেলা দরকার হয় না। তো শুরু থেকে যদি শুরু করি, তো আমরা আগে চেক দিলাম যে এটা আসলে যেহেতু স্কোয়ার নিচ্ছে আসলে চেক দেওয়া লাগে না। এই ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি মেথড স্যার বলেই দিচ্ছে, তো এটা স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা। তো রো অ্যাজিউম করে নিলাম 0.015, দ্যাট মিনস এটা হচ্ছে 1.5%। রোটা কি জিনিস, রোটা হচ্ছে আমাদের স্টিল আর কংক্রিটের যে এরিয়া, গ্রস এরিয়া, সেই এরিয়াটার রেশিও রো। তো রোটাকে আমরা নর্মালি হচ্ছে 1 থেকে আসলে 4-5%-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু কনসিডার করে নিলেই হলো। সো নর্মালি 1.5 বা 2% আসলে প্রেফার করতেছি। আর লোড যদি বাই চান্স আরো বেড়ে যায় 250-এর জায়গায়, ধরো এখানে 400 500 600, তখন সেই ক্ষেত্রে রোটাকে একটু বাড়িয়ে ধরলে আমাদের আর বেশি বারবার ট্রায়ালে যাওয়া লাগে না। সো আমরা আগে এরিয়াটা ট্রায়াল দিব। সো এটা হচ্ছে এজি ট্রায়াল, এটা আমরা আগেও ফর্মুলাটা দেখে আসছি, পিইউ বাই 0.4 এফ সি প্রাইম প্লাস এফ ওয়াই রো জি। সো সবকিছু আমরা জানি, এখানে ভ্যালু অলরেডি বসানোর পর 127.5 ইঞ্চি স্কোয়ার আসছে। তো এটা হচ্ছে আমাদের ট্রায়াল ভ্যালু দিচ্ছি জাস্ট। সো এটা স্যাটিসফাই করার জন্য 12 বাই 12 কলামে আসলে এনাফ মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু এটা কিন্তু নর্মাল জাস্ট অ্যাক্সিয়াল ফোর্স না, এখানে কিন্তু মোমেন্টও আছে। সো মোমেন্ট যখন থাকবে তখন আসলে এত কম ক্রস সেকশন নিলে এটা আমাদের জন্য আনসেফ, বা এটা আসলে স্যাটিসফাই করে না। সো যার জন্য আমরা নর্মালি কি করি, যা আসে তার থেকে অ্যাটলিস্ট 4 ইঞ্চ বোথ ডিরেকশনে আমরা আরো ইনক্রিজ করে দিই। সো আমরা 12 বাই 12 না ধরে এটাকে আমরা 16 বাই 16 ধরবো, এটা সেফ থাকার জন্য। তাহলে চাইলে আসলে 14 বাই 14ও ধরতে পারতাম, বাট সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় স্যাটিসফাই না করলে ম্যাথটা অনেক লেন্দি হয়ে যায়, আবার দেখা যায় রিপিট করা লাগবে। সো সেফ থাকলে আমরা 16 নিলাম, বা চাইলে 18ও নিতে পারতাম। তো 16 বাই 16 এর জন্য কলামের গ্রস এরিয়া হচ্ছে এটা 256 আসছে। তো সেখান থেকে আমরা স্টিল এরিয়া বের করলাম, স্টিল এরিয়া হচ্ছে 3.84 ইঞ্চি স্কোয়ার আসছে। তো আমরা যেহেতু অল ফেসেস এখানে, তো আমরা জাস্ট চারটা নাম্বার 9 দিলে আসলে 4 ইঞ্চি স্কোয়ার, এর পর্যন্ত আসলে খুবই ইজি চলে আসছে। তা আমরা আবার রোজি চেক দিব। আবার রোজি কেন চেক দিলাম, কারণ এই যে আমি তো স্টিল যা আসার কথা, আমার এখানে হচ্ছে স্টিল 3.84 আসছে, বাট আমি হচ্ছে 4 নিছি। তো 4 নেওয়ার পর আবার গ্রসের সাথে চেক দিয়ে দেখলাম যে হ্যাঁ রেশিও রিকোয়ারমেন্ট একটা যে লিমিটেশন আছে ওর থেকে ওভার হয়ে গেছে কিনা। ওকে, এরপর থেকে আমাদের নিউ পার্ট। তো আমরা ইসেন্ট্রিসিটি আগে এক্স অ্যাক্সিসে যে ইসেন্ট্রিসিটি ই এক্স সেটা বের করতেছি। তো এম ইউ ওয়াই, এই জিনিসটা কেয়ারফুল থাকতে হবে, এখানে ওয়াই যখন এখানে কিন্তু এক্স ডিভাইডেড বাই পি ইউ। সো এটা হচ্ছে 110 দেওয়া ছিল কোয়েশ্চেনে, তো 12 দিয়ে হচ্ছে ফিট থেকে ইঞ্চি নিলাম, 5.28 ইঞ্চিস আসছে। আর ইওয়াই যেটা, ইওয়াইটা কিন্তু এখানে কত আসছে, ইওয়াইটা সেম ভাবে হচ্ছে 2.64 ইঞ্চিস চলে আসছে।
তো আমরা কলামটাকে হচ্ছে 16/16 চিন্তা করতেছি। একটা জিনিস খেয়াল করে দেখি, 5.2 এটা কিন্তু আসলে অনেক বড় বলা যায়। কারণ কি, এইখানে এই বরাবর এই পুরাটা যদি 16 হয় তাহলে অর্ধেকটা কিন্তু কত, 8 হবে। 8-এর মধ্যে অলমোস্ট আমি 5.28 পরিমাণ ডানে চলে গেছি, মানে অনেক সাইডে লোডটা কিন্তু ভালো পরিমাণে সাইডে পড়তেছে। তো এই লোডটাই দেখা যায়, এটাই যদি সিজিতে পড়তো তাহলে আসলে কলামের দেখা যায় তারও হয়তো বা কম রিনফোর্সমেন্টে হয়ে যেত, বাট এটা সাইডে পড়ার কারণে ভালোই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে চেক দিচ্ছি EX/LX। তো এটা EY/LY থেকে বড় আসছে স্বাভাবিক, কারণ আমাদের LX এন্ড LY দুইটাই কি 16। তো এক্সটা যেহেতু বড়, সো চেকে এটা মিলে গেছে। তো যেহেতু এটা মিলে গেছে, দ্যাট মিনস আমরা উই ক্যান ইউজ দিস ইকুয়েশন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি। আর যদি না মিলতো তখন কি করতাম, না মিললে হচ্ছে এখানে EO/Y বের করতাম তখন। ওকে। আহ তো এখন এটা বের করার সময় আমি কি বলছিলাম একটু আগে, একটা আলফা আলফা দেখতে হবে, আলফাটা চেক দিতে হবে। সরি, আলফা তো চেক দিব না, আলফা বের করবো। তো আলফা বের করার জন্য দুইটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার জন্য চেক দিব আমরা আসলে, যে আলফার কোন ফর্মুলাটা ইউজ করবো। তো সেটা চেকটা কি, PU/FC'/AG। এখন এই ফর্মুলাগুলো আসলে স্যার দিয়ে দিবে কিনা আমি জানি না। তো গতবার ফাইনালে দেখলাম স্যার একটা দিয়ে দিছে, বাট সিটি যেহেতু, সো স্যার নাও দিতে পারে। সো মুখস্থ রাখাটাই আসলে বেটার। তো এটা চেক দেওয়ার পর দেখি এটা 0.4 থেকে কম আসছে, সুতরাং আলফার আমরা এই ভ্যালুটা ইউজ করবো। আর যদি চেক না মিলতো তাহলে আলফার যে অন্য ভ্যালুটা সেটা ইউজ করতাম। তো আলফার এখানে আবার একটা কাহিনী আছে। আলফা আবার 0.6 এর থেকে কম কোনোভাবে হওয়া যাবে না। আলফা আমরা এই ফর্মুলাটাকে ফলো করব, বাট যদি বাই এনি চান্স 0.6 থেকে কম আসে সেক্ষেত্রে আমাকে 0.6টাই নিতে হবে। তো এখানে সবকিছু আমরা জানি আসলে। এখানে FY কিন্তু 60 বসাবো না, এখানে কি 60,000 বসাতে হবে ডিরেক্ট, 60,000। সবকিছু বসানোর পর 0.744 আসছে, তো এটা আসলে আমাদের 0.6 এর থেকে বড়। ওকে। সো ফাইনালি আমরা এখন এখানে ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটি বের করা সবকিছু জানি, EX জানি, আমরা আলফা জেনে গেছি, EY/LX/LY সবকিছু জানি। সেটা বসানোর পর এখানে চলে আসছে। দেন আমরা MY, যেটা এই মুভমেন্টের জন্য আসলে ডিজাইন করব। সো এটা PU/UX, ইকুইভ্যালেন্ট ইসেন্ট্রিসিটিতে লোডটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, চলে আসছে। ওকে। এবার আমাদের ইন্টারেকশন ডায়াগ্রামে যেতে হবে। সো ইন্টারেকশন ডায়াগ্রামে যাওয়ার আগে আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি, গামা। এখন গামাটা কি জিনিস, গামাটা খায় না মাথায় দেয়। সো গামা হচ্ছে এইখান থেকে, এই একটা বার আমরা ধরলাম, এখানে একটা বার, এখানে একটা বার, এই যে দুইটা বারের মধ্যকার যে ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এই জিনিসটাকে বলতেছি গামা H। আর পুরো জিনিসটাকে আমরা বলতেছি H। এখন আমরা নর্মালি অ্যাজিউম করে নিই যে একদম সাইড, কংক্রিটের সাইড থেকে শুরু করে একটা বারের সেন্টার পর্যন্ত এটা হচ্ছে 2.5। সবসময় 2.5 হবে এমন না, একটু কম বেশি হতে পারে, বাট এটা হচ্ছে একটা জেনারেল অ্যাজাম্পশন, মানে মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ করা যায়। তো 2.5। তো আমরা এখান থেকে লিখতে পারি না যে H ইকুয়াল টু গামা H প্লাস 2 × 2.5, বা বলতে পারি গামা = H - 2 × 2.5। এইচটা হচ্ছে এক সাইডে ডাইমেনশন বলে দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে H। ওকে। তো এটা হচ্ছে আমার গামা। তো এটা আসলে ডিরাইভ করে দেখা লাগবে না, এটা ডিরেক্ট ইউজ করলেই হবে। তো আমাদের গামার ভ্যালু এখানে 16, সরি, H এর ভ্যালু 16। তো বসানোর পর গামা আসলো 0.69। সো ইন দিস কেস উই ক্যান ইউজ 0.7, যেহেতু আমাদের 0.69 এর জন্য কোনো ইন্টারেকশন ডায়াগ্রাম নাই, 0.7 এর জন্য আছে, আমরা 0.7টা নিচ্ছি। তো ইন্টারেকশন ডায়াগ্রামে চলে যাই কিরকম দেখতে সেটা। তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারেকশন ডায়াগ্রাম। তো এই যে এটা হচ্ছে গামা 0.7 এর জন্য হচ্ছে এটা থাকবে। আর আমরা FC'/FY এগুলো নর্মালি ফিক্সই থাকে। আর এটা হচ্ছে অল ফেসের জন্য বা 4 ফেসের জন্য, এই যে সব দিকে সব ফেসের জন্য। তো ইন্টারেকশন ডায়াগ্রামে আমাদের এই জিনিসটা বের করতে হবে, সেটা হচ্ছে কে এন টার ভ্যালু কত, সেটা হচ্ছে PU/π FC'/AG, এটা বের করব। আর এখানে হচ্ছে PU × E,
ডিভাইডেড বাই 5fc প্রাইম এজ ইন্টু এইচ, এই জিনিসটা বের করব। এই দুইটা ভ্যালু বের করার পরে আমরা ইন্টারাকশন ডায়াগ্রামটা ইউজ করতে পারবো। So, আমরা যদি দেখে আসি, তো আমাদের প্রথমে যে কে এন এর ভ্যালুটা সেটা বসানোর পর আসছে 0.38, কে এন আসছে 0.38 আর আর এন আসছে 0.17। সো কে এন আসছে 0.38, আর এন আসছে 0.17। আমরা এখন যদি জুম করি, এই বরাবর জুম করলে এটা হচ্ছে দুই ঘর করে করে বাড়তেছে, 0.3432, 323436, এন্ড এখানে হচ্ছে 0.38। এই বরাবর একটা লাইন টানবো। So, আমি এখানে অলরেডি এটা করে রাখছি। এই বরাবর জাস্ট একটা হরিজন্টাল লাইন টেনে দিব। দেন আমাদের এটা হচ্ছে 0.17, সো এটা হচ্ছে 0.15 এর দাগ, আর এটা হচ্ছে 0.2 এর দাগ। সো 0.17 মানে কি, এটার মাঝামাঝি কিছু একটা। দেন আমরা একটা ভার্টিক্যাল দাগ আঁকবো। সো ভার্টিক্যাল টান এইটা দেওয়ার পরে এই দুইটা জিনিস যেই জায়গাটায় ইন্টারসেক্ট করতেছে, এই যে এই পয়েন্টটার মধ্যে, এই পয়েন্টটার মধ্যে ইন্টারসেক্ট করতেছে না। সো এই পয়েন্টটাকে আমরা রো হিসেবে দেখবো। এই যে এইগুলো হচ্ছে রো এর দাগ, এই যে এটা হচ্ছে রো এর দাগ এগুলা। তো এটা হচ্ছে এই যে রো 0.01, 0.0, আমরা বেসিক্যালি ইন্টারাকশন ডায়াগ্রাম থেকে রোটা চেক দিচ্ছি বা রো বের করতেছি। সো কোন দাগের উপর এসে পড়তেছে, সো এই যেটা দেখতেছি আমরা, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা এই যে এখানে এটার উপর এসে পড়তেছে। সেটা আসলে একটু ডান পাশে যাচ্ছে। যদি এটার উপর এসে পড়তো ইন্টারসেক্টিং পয়েন্টটা, তাহলে আমরা রোটাকে বলতাম 0.03। আর এখানে যেহেতু পড়তেছে আমরা বলবো 0.02, বা এটা 0.022 বা 0.023। এটা আসলে পার্সোনাল জাজমেন্টের উপরে, এটা আসলে যেটা দেখে যেটা মনে হয়, বাট অবশ্যই ক্লোজ হওয়া লাগবে। খাতায় করতে গেলে হয়তো বা কম টাইমের মধ্যে সবার এত বেশি একুরেসি থাকবে না। আর একটা জিনিস, এই ইন্টারাকশন ডায়াগ্রামটা আমরা লেটেস্টটা ইউজ করব। অনেকেই আমি দেখছি প্রবলেমে পড়ে যায়, এটা হচ্ছে নিউসনের বইয়ের যে প্রিভিয়াস এডিশন গুলা, 11, 12, 13 বা 14 এডিশন, ওই এডিশনের বইগুলোর মধ্যে ডায়াগ্রামে একটু প্রবলেম আসছে। সেখান দিয়ে করলে রো এর ভ্যালুটা আমি দেখছি মানে সিগনিফিকেন্টলি চেঞ্জ আসে। তো আমরা এই লেটেস্ট এই ডায়াগ্রামটা চেষ্টা করবো ইউজ করার, এটা মোটামুটি কারেক্ট। তো যাই হোক, আমাদের রো এর ভ্যালু আমরা এখানে 0.02 ধরতে পারি। তো রো এর ভ্যালু 0.02। দেন এখান থেকে স্টিল এর আবার বের করবো গ্রস এর সাথে মাল্টিপ্লাই করার পরে। সো আমাদের 5.12 আসছে। দেন আমরা বিভিন্ন কম্বিনেশন ইউজ করব, যেহেতু আমরা অল ফেসে দিচ্ছি। সো আমরা এখানে চারদিকে হচ্ছে বিভিন্ন কম্বিনেশন, যেমন 4টা নাম্বার 8 আর হচ্ছে 4টা নাম্বার 7 ইউজ করব। তো কর্নার গুলাতে আমরা হচ্ছে নাম্বার 8 গুলা ইউজ করে, আর মাঝে 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 হচ্ছে একটা করে নাম্বার 7 দিয়ে দিই। তাহলে আমাদের আসলে জিনিসটা হয়ে যাচ্ছে। এটা স্যাটিসফাই করতেছে। কেউ চাইলে হচ্ছে অন্য যে কোনো ওয়েতে ওইটা দিয়ে ট্রাই করে দেখতে পারো, দিলেই হবে। দেন আমরা এখানে একটা নাম্বার 3টা এবার দিয়ে দিই। তো এই ছিল মোটামুটি ডিজাইন। তো স্কেচটা করে দেখাইতে হবে। আর এখানে একটা স্পেসিং চেক দিচ্ছি আমি। স্পেসিং এটা যদি স্যার চেক দেয় নাই, বাট সময় থাকলে আমার মনে হয় দিয়ে দেওয়াটা ভালো। স্পেসিংটা কিভাবে করলাম, তো এই পাশ থেকে এইটুকু হচ্ছে কি 1.5 ক্লিয়ার কভার, এটা দুই পাশে আছে। সেটা হচ্ছে 1.5 × 2। দেন এখানে যে টাইবার, একটা ডায়া আছে এইটুক, সেটা হচ্ছে কত, 3/8, নাম্বার 3 যেহেতু, আর এটা দুই পাশে আছে। দেন দুইটা নাম্বার 8 বার, নাম্বার 8 বারের ডায়া কত, 1, তাহলে এখানে হচ্ছে এইটুক, এইটুক দুইটা 1 আসছে। দেন এখানে দুইটা স্পেসিং, ক্লিয়ার স্পেসিং যেটা এস, এটুক হচ্ছে S, 2S। আর এই পাশে হচ্ছে এটা একটা নাম্বার 7 বার, সেটা হচ্ছে 7/8। সবগুলা যোগ করলে কত হয়, 16 হয়। সো এখান থেকে আমরা এস বের করে দেখতে পারি 4.69, যেটা আসলে ইজিলি স্যাটিসফাই করতেছে। আমাদের কোড বলে দিচ্ছে যে 1.5 ডায়া অফ মেইন বার থেকে বড়, অথবা 1.5 থেকে বড় হতে হবে। সো আসলে ভালো মতোই ওকে আছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই মেথড। সো কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম মনে হয়, সো বলতে পারো এখানে। তো
এখন আমরা ব্রেসলার রেসিপ্রোকাল মেথডে চলে যাই। এই মেথডে বেসিক্যালি আমরা সেম ম্যাথটাই করব, জাস্ট অন্য একজনের মেথড। স্যার এখানে মোটামুটি ক্লাসে যেভাবে পড়াইছেন উনি ওইভাবে এটা দেওয়া আছে। তো ব্রেসলার রেসিপ্রোকাল লোড মেথডে আমরা আসলে যেটা করি, এইখানে আমরা সেম ভাবে আগে একটা ট্রায়াল সেকশন নিব। আগে ট্রায়াল এজি ট্রায়াল চেক করব, দেন হচ্ছে গামাটা বের করব। সেখান থেকে আমরা একটা রো এজিউম করে নিব, দেন স্টিল এরিয়া বের করব, সবকিছু সেম টু সেম। বাট ওইটা করার পরে আমরা যেটা করব, এখান থেকে যেই ক্যাপাসিটি আমাদের স্যাটিসফাই করতে হয়, মানে এখানে কি 250 আমাদেরকে দরকার। তো আমরা এই সেকশনটার জন্য ইন্টারেকশন ডায়াগ্রাম থেকে এই বিভিন্ন মোমেন্ট আসতেছে, এই মোমেন্ট গুলাকে আমরা কি রিডিউস করে নিছি না? তো রিডিউস করে আমরা যেটা করব যে আহ, এই সেকশনটা, এই কলামটা, বা কি বলবো, এই রিকোয়ার্ড লোডটাকে স্যাটিসফাই করতেছে কিনা ইন্টারেকশন ডায়াগ্রামের মধ্যে আমরা সেটা যাচাই করব। সেই যাচাই করার জন্য ফর্মুলাটা হচ্ছে 1/5 PN। এটা বেসিক্যালি আমাদের আলটিমেট যেটা আসবে লোড ক্যাপাসিটি, এটাকে পিইউ থেকে বড় হতে হবে। পিইউ কি আমাদের আলটিমেট লোড, আর এটা হচ্ছে আমাদের আলটিমেট ফ্যাক্টর করার পর ক্যাপাসিটি। 5 PNX টা কি? এটা হচ্ছে রিডিউস মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস। আমরা মোমেন্ট গুলোকে রিডিউস করে নিব ইন্টারসেকশন ডায়াগ্রামের সাহায্যে। এটাও সেম, এটা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে। আর এটা হচ্ছে ক্রস সেকশনের জন্য পিএনও, যেটা এটা হচ্ছে কি 5 PNO ক্রস সেকশনের জন্য যে রিডিউস মোমেন্টটা। এই ফর্মুলা বসে আমরা 5 PN টা বের করব। তো আবারও আগের মতো ম্যাথ যেহেতু সেম, তো আমি আর এগুলো বের করে দেখাই নাই। ট্রায়াল সেকশন গামা সবকিছু সেম, রো আবারও সেম এজিউম করি। স্টিল আবার আগের মতো আবার 4টা নাম্বার 9 বার দিই। দেওয়ার পরে এই যে এই জায়গায় ডিফারেন্স আসতেছে। ও আচ্ছা, একটু আগে একটা জিনিস বলতে ভুলে গেছি। গামা যদি, গামা তো এখানে আমাদের 0.69, ওটাকে আমরা ইজিলি 0.7 ধরে করতে পারতেছি। বাট সবসময় কি এটা কারেক্ট? এটা যদি 0.64 বা 65 হতো তখন কি করতাম? আচ্ছা, তখন যেটা করা লাগতো, আমরা রো বের করব একবার 0.6 এর জন্য, রো একবার 0.7, মানে গামার ভ্যালু 0.6 এর জন্য একবার রো বের করব, গামার ভ্যালু 0.7 এর জন্য একবার রো বের করব। দেন আমরা দুইটাকে ইন্টারপোলেশন করে দিলে কাজ হয়ে যাচ্ছে। তো আবার আগের জায়গাতে ফেরত যাই। তো আমরা এখানে EX/LX টা চেক দিব। তো চেক দেওয়ার পর এটা 0.33 আসছে। এই জিনিসটা হচ্ছে E/H। এই E/H টা আমাদের গ্রাফ থেকে, ইন্টারেকশন ডায়াগ্রাম থেকে রিড করতে কাজে লাগবে। সো আমরা যদি ইন্টারেকশন ডায়াগ্রামে চলে যাই, 0.33। আমাকে এই লাইনগুলো কিন্তু দেওয়া থাকবে না। So, এইগুলো হচ্ছে E/H এর লাইন। একটা কালি নেই, এগুলো হচ্ছে E/H, এখানে দেওয়া আছে। E/H আমাদের কত আসছে? 0.33। সো 0.33, এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4। তো মাঝখানে ছোট ছোট দাগ কাটা আছে, এটা কি 0.31, 32, 33। তো এইটা আমরা যেটা করব, স্কেল দিয়ে এক্সাম হলে বা বাসায় করার সময়, যে সেন্টার যেটা আছে মূল বিন্দু থেকে এটাতে একটা জাস্ট স্ট্রেট লাইন টেনে দিব, এই যে এরকম করে। তো লাল কালার দাগটা আমি এটা অলরেডি টেনে রাখছি। এটা টানার পরে আমাদের রো কত এজিউম করে নিছিলাম? আমাদের রো ছিল 0.015 বা 1.5%। দ্যাট মিনস এটা হচ্ছে এইটা এবং এইটা দাগের মাঝামাঝিতে। So, আমরা যদি দেখি এই দাগটা এবং এই দাগটা মাঝামাঝি, এই জায়গাটা না, এইটা কোথায় এসে ইন্টারসেক্ট করছে? এটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি, এখানে ইন্টারসেক্ট করছে। এবার ইন্টারসেক্টে আমরা এই বরাবর একটা লেফট একটা হরিজন্টাল লাইন টানবো। এই যে গ্রিন কালার যে লাইনটা এখানে টেনে রাখছি অলরেডি। সো কি করব, সবার আগে আমরা রেড কালারের ইয়েটা E/H থেকে একটা রেড কালার টানবো। রেড কালারটা টানবো না, মানে পেন্সিল দিয়ে টানবো। দেন এটার পরে আমরা রো যত নিচ্ছিলাম, রো যেটা, সেটা যদি 0.015, যেহেতু এটা দুইটার মাঝে নিচ্ছি, আমরা যদি এখানে 0.2 নিতাম তাহলে হচ্ছে এটা এই জায়গাতে নিতাম, তখন লাইনটা এই বরাবর টানতাম। আমরা যদি রো এর ভ্যালু
0.303 নিতাম, তখন হচ্ছে আমরা এই জায়গাতে টানতাম। So আমরা এখানে মাঝামাঝি নিচ্ছি। এটাকে কোথায় ইন্টারসেক্ট করতেছে? এটা হচ্ছে 0.46 এ। দ্যাট মিনস এই যে পিইউ বাই পাই এফ এফ প্রাইম সি এজি, এটা হচ্ছে আমাদের 0.46। এই পিউটা হচ্ছে এখানে রিডিউস যে লোড ক্যাপাসিটি এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে। আমরা কিন্তু ই বাই যেটা, এটা এক্স অ্যাক্সিস এর জন্য নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ ই এক্স বাই এল এক্স করতেছিলাম। এই কারণে আমাদের এখান থেকে এই রেশিওটা কত, এটা এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে আসছে। এটা আমাদের আসলে 0.46। এই যে রেশিওটা আসছে 0.46, এখান থেকে আহ so আমরা এটা বের করলাম। ফাইভ ভ্যালু কিন্তু এখানে 0.65, স্কোয়ার কলামের জন্য এখানে কিন্তু অনেকে ভুল করে 0.9 দিয়ে দেয়, সেটা করা যাবে না। এগুলো সবকিছু করার পরে 306 আসলো, এটাই আমাদের আসলে পাই পিএনএক্স, অর্থাৎ রিডিউস লোড ক্যাপাসিটি ফর মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ওকে, দেন সেম কাজটা আমরা ওয়াই এর জন্য রিপিট করবো। সো ই ওয়াই বাই এল ওয়াই বের করবো, সেটা আমাদের 0.17 আসছে। তো 0.17 এর জন্য ইন্টারেকশন ডায়াগ্রামে যাই। সো ই বাই এইচ এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, এই লাইনটা হচ্ছে 17-তে। সো আবারও আগের মতো মূল বিন্দুতে একটা লাইন টেনে দিব। টানার পরে আমাদের রো দেখবো, রো কোথায় আসছে। তো এটা হচ্ছে আমাদের রো 0.1 এর লাইন, এটা হচ্ছে 0.02 এর লাইন। তো এই দুইটার মাঝামাঝি হচ্ছে এই জায়গাটা, এই লাইনটা। সো এটা হচ্ছে এখানে কি ইন্টারসেক্ট করছে, আমরা এখানে হচ্ছে কানেক্ট করে দিতে পারি। কানেক্ট করে দেওয়ার পর এটা 0.72 বরাবর গিয়ে মিলছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে 0.72। সেটা যে সবার একদম অ্যাকুরেটই আসবে এমন না, একটু দিক দিয়ে আসতে পারে, কোনো প্রবলেম নাই। তো আমাদের এটা রেশিওটা 0.72 আসছে। সেম ভাবে আমরা আবারও এবার বের করবো ওয়াই এক্সিস এর মোমেন্টের জন্য রিডিউস লোড ক্যাপাসিটি। ওকে, আর এবার রিডিউস নমিনাল লোড ক্যাপাসিটি ফর ক্রস সেকশন, মানে এই যে আমরা যে কংক্রিটের স্টিলটা প্রোভাইড করতেছি তার জন্য কতটুকু রিডিউস ক্যাপাসিটিটা সেটা আমরা বের করতেছি। সো রিডিউস ক্যাপাসিটি, এখন একটা কোশ্চেন আসতে পারে যে রিডিউস ক্যাপাসিটি মানে তো ক্যাপাসিটি কমে যাওয়া উচিত, বাট আমার তো এখানে বেড়ে যাচ্ছে, তাই না? এই যে 712, আমার কই ছিল 250, আমার দেখাচ্ছে 712 ক্যারি করতে পারে, 479 ক্যারি করতে পারে। আর জিনিসটা আসলে এরকম না, জিনিসটা আসলে ধোকা খাওয়ার মতো। So আমরা কিন্তু এখানে রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে কি, উল্টা। যত বড় হবে তত ক্ষতি, আসলে যত বড় হবে আমাদের রেজাল্টটা তত ছোট হয়ে যাবে। তো এটা আরো বড় হলে আরো ক্ষতি। তো এটা যাই হোক, আমাদের এটা হচ্ছে বেসিক একদম ফর্মুলা, সবকিছু এখান থেকে জানি। বসানোর পর 712 আসছে। দেন আমরা ওই যে রেসিপ্রোকালের ফর্মুলায় বসানোর পরে এটা কত, একদম কাটায় কাটায় পাই পিএন এর ভ্যালু 253.16 আসছে। আমাদের লোড ক্যারি করা লাগতো 250, বাট ক্যারি করতে পারবে কত, 253। দ্যাট মিনস আমাদের একদম কাটায় কাটায়। ওকে, এটা আমার যতদূর মনে পড়ে ক্লাসে করানোর সময় এটা একদম বরাবর হচ্ছে 249 পয়েন্ট সামথিং আসছিল। তো এরকম আসলেও আসলে রিয়েল লাইফে খুব একটা সমস্যা হয় না, কারণ আমরা 250, মানে থিওরিটিক্যালি হয়তো আমরা খাতায় লিখবো যে না সমস্যা হবে, রিয়েল লাইফে প্রবলেম হয় না, কারণ এখানে একটা বড় ফাই আছে। 0.65 অনেকটুকু রিডিউস করতেছি আমরা কলামে। তো 249 আসলেও এক্সামের সময় থাকলে আমরা আসলে আবার ট্রায়াল দিব। বাট যদি সিগনিফিকেন্টলি কম আসে, ধরো এখানে 200 আসলো, সেই ক্ষেত্রে কিন্তু আবার পুরোটা করতে হবে। পুরোটা করবো মানে কি, শুরু থেকে হয়তো বা ক্রস সেকশন ইনক্রিজ করবো, অথবা আমরা রিইনফোর্সমেন্টটা বাড়িয়ে দিব। শুরু থেকে আসলে একটু ভালো অ্যামাউন্ট রিইনফোর্সমেন্ট ধরলে এতগুলো ট্রায়াল দেওয়া লাগে না। তো যাই হোক, আমাদের ক্যাপাসিটি স্যাটিসফাই হচ্ছে। তো আবার আমরা আগের মতো এবার হচ্ছে 4টা নাম্বার 9 বার এখানে দিচ্ছি। তো দিলে জাস্ট আর একটা টাই বার দিয়ে দিলে জাস্ট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। এইটুকু মোটামুটি। আর এখানে কিছু কি আছে, স্যারের স্লাইড হচ্ছে এই ম্যাথটা 8টা নাম্বারে 8 বার দিয়ে করছি, সেখানে আসলে 6.32। সো বড় ধরলে আসলে
আমরা যেহেতু এখানে ইকোনমিক চিন্তা ভাবনা করতেছি না, তো খাতার মধ্যে লেখার সময় আসলে বড় ধরলে আমার এক্সামের টাইমটা বাঁচবে। রিয়েল লাইফ হয়তো করতে গেলে আমি একটু ছোট করে করবো। যাই হোক, স্যার হচ্ছে ক্লাসে এটা যে মেথডে যেভাবে করে ধরে করাইছে আমি এইভাবেই দেখালাম। তো কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই জানাবা, বা ভুল মনে হলে অবশ্যই বলবা। এইটুকুই।